হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইন্সট্রাক্টর আব্দুর রহমান। আপনারা অলরেডি আমাদের ভয়েসের ক্লাস কিন্তু দেখে ফেলেছেন। তো আমরা কিন্তু একেবারে ইংলিশের বেসিক প্রত্যেকটা আইটেম থেকে কিন্তু আপনাদেরকে করানো শুরু করেছি। এর মধ্যে আমরা ভয়েস অলরেডি শেষ করে দিয়েছি। টেন্সেরও কিন্তু প্রথম একটা ক্লাস দেখে ফেলেছেন আপনারা। তো আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে টেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ আইটেম এবং এটা খুবই একটু বড় আইটেম। তো এক ক্লাসে এমন একটা টপিক শেষ করাটা খুবই টাফ এবং শেষ করলে হয়তো আপনারা ঠিকঠাক করে বুঝবেন না। তো এর জন্য আমরা একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন এবং শিখতে পারেন। তো আজকে আমরা সেকেন্ড ক্লাসে চলে এসেছি। আপনাদের কিন্তু গত ক্লাসে আমরা কি করিয়েছি, গত ক্লাসে কিন্তু টেন্সের কোন চিন্তাগত জায়গা থেকে আমরা কোন টেন্সটা ব্যবহার করি, অর্থাৎ কখন কি বলতে চাইলে বা লিখতে চাইলে আমরা কখন প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করব, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, কখন প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব, বা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কখন ব্যবহার করব, এই জিনিসগুলো কিন্তু সেন্সগত যে জায়গাগুলো বা চিন্তাগত যে জায়গাগুলো বা কখন কি বলতে চাইলে কি বলবো, মানে কোন টেন্সে বলবো, এই জিনিসগুলো কিন্তু বলে দিয়েছে। তো আপনাদেরকে যদি প্র্যাকটিক্যালি কিছু মানে সেন্টেন্স দিয়ে বা প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে না বুঝিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝবেন না বা আপনারা প্র্যাকটিক্যালি ওই জিনিসগুলো ধরতে পারবেন না, করতে পারবেন না, বা কম্পিটিটিভ এক্সামে যেও আপনারা পারবেন না। তো সেই জায়গা থেকে আজকে আমাদের সেকেন্ড ক্লাসটা হলো মানে কিছু উদাহরণের মাধ্যমে আমরা টেন্সটাকে শেখার ট্রাই করবো, ঠিক আছে? তো আসি আমরা উদাহরণের মাধ্যমে। এবং আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রাকচার কিন্তু আপনার 12টা মুখস্থ করতে হবে না, এটা কিন্তু বলে দিয়েছি। সো স্ট্রাকচার যদি 12টা মুখস্থ না করতে হয়, আপনার কিন্তু উদাহরণও কিন্তু সবারটা মুখস্থ করতে হবে না। আপনি খালি ওই স্ট্রাকচারের পার্থক্যের জায়গাগুলো দেখে আপনি জাস্ট উদাহরণগুলো সলভ করলে বুঝবেন যে অ্যাকচুয়ালি পার্থক্যগুলো কোন জায়গায়। এবং আমরা কিন্তু আগের ক্লাসেই বলে দিয়েছি যে আমাদের কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট বা এক্সটেনশনে কিন্তু কোনো পার্থক্য থাকে না। আমাদের মূল পার্থক্যটা কিন্তু হয় অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বে। সো আসেন আমরা একটু উদাহরণের মাধ্যমে শেখার ট্রাই করি। তো প্রথম উদাহরণটা আছে, আমরা প্রথমেই প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। তো প্রথম উদাহরণটাই আছে, হি সেন্ডস মি আ গিফট। হি সেন্ডস মি আ গিফট, অথবা আই সি আ বার্ড। আই সি আ বার্ড। এখন আপনি এই দুইটা উদাহরণই দেখেন, দুইটা উদাহরণের দেখতে গেলে প্রথম যেই মিলটা দেখবেন যে প্রত্যেকটাই কিন্তু সাবজেক্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস ভি ওয়ান। আমাদের স্ট্রাকচারটা কি ছিল? প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমার সাবজেক্ট ভি ওয়ান, সাবজেক্ট ভি ওয়ান, অবজেক্ট এক্সটেনশন যেটা আছে, ঠিক আছে? এবং এইখানে আরেকটু বলে রাখি যে আমার অবজেক্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, আপনি সেন্টেন্সের যেই ভার্বটা আছে তাকে হট বা হুম দ্বারা, কি দ্বারা, হট বা হুম দ্বারা কোশ্চেন করেন, অর্থাৎ কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করেন, যে উত্তরটা পাবেন ওই উত্তরটা এলো আপনার অবজেক্ট। এখন আপনি দেখেন সেন্টকে গিফট করেন যে কাকে দিয়েছে, মি, আমাকে। কি দিয়েছে? আ গিফট। তাহলে এই দুইটাই কিন্তু আপনার অবজেক্ট। আবার যদি এইখানে বলেন যে হট কি দেখেছে, তাহলে কিন্তু আবার, তাহলে এটা একটা অবজেক্ট। অর্থাৎ আপনি হট বা হুম দিয়ে কোশ্চেন করার পর যে উত্তরটা পাবেন ওইটাই কিন্তু আপনার কি বাক্যের অবজেক্ট। এখন দেখেন সাবজেক্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস ভি ওয়ান, অর্থাৎ আপনার যেই প্রেজেন্ট ইনডেফিনিটের যে বেসিক যেই আইডিয়াটা যে সাবজেক্টের পরে একটা ভি ওয়ান বসবে, তাহলে আমার কিন্তু এটা মিল আছে। এখন এই জায়গায় ছোট্ট একটা পার্থক্য দেখেন, সেই পার্থক্যটা হলো এখানে কিন্তু একটা এস বসে এবং এইখানে কিন্তু সেই ধরনের কোনো কিছু নাই। আমরা কিন্তু যখন উদাহরণ মানে স্ট্রাকচার দেখেছি তখন কিন্তু আপনাদেরকে বলেছি যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেগুলা কি কি? থার্ড পারসন সিঙ্গুলার ভিতরে আছে হি, তারপরে আপনার শি, এরপরে আছে আপনার ইট, যে কোনো নাম যেমন আশিক, ঠিক আছে? এই ধরনের যখন আপনার থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকে তখন একটা ভার্বের সাথে একটা এস বা ইয়েস হয়। এর জন্য দেখবেন যে সাবজেক্ট যখন আপনার হি, তখন কিন্তু এটা কি হয়ে গেছে, সেন্স হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সাবজেক্ট যখন ফার্স্ট পারসন তখন কিন্তু আর এখানে কিন্তু এস বা ইয়েস বা কোনো কিছু কিন্তু যোগ হবে না। তাহলে আমার সাবজেক্ট ভি ওয়ান, সাবজেক্ট ভি ওয়ান, প্রেজেন্ট ইনডেফিনিট। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমি স্ট্রাকচারটা আগে আপনাদেরকে বলে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট বসবে, এম, ইজ, আর এর ভিতরে যে কোনো একটা বসবে, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। যেমন আপনি যদি হিসি বলেন তাহলে কিন্তু ইজ বসবে, আই বললে এম বসবে, ইউ অথবা উই বললে আর বসে। তাহলে এবং ভার্ব ওয়ানের সাথে একটা আইএনজি বসে, কি বসে? ভি ওয়ানের সাথে একটা আইএনজি বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্ব ওয়ানের সাথে একটা কি আইএনজি, রাইট? তো ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসতে হবে। তাহলে আপনি দেখেন এখানে যে প্রথমেই আছে সাবজেক্ট শি, যখন আপনি শি বললেন তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার এবং এখানে কিন্তু আপনার ভার্বের মানে
অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? ইজ আসবে। তাহলে শি ইজ। এরপরে ভার্ব ওয়ানের সাথে একটা কি? আইএনজি। ভার্ব ওয়ানের সাথে একটা কি? আইএনজি। ভি অন প্লাস আইএনজি। শি ইজ মেকিং টি। অথবা আই অ্যাম রিডিং, ভি ওয়ান প্লাস আইএনজি। আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক। তাহলে শি ইজ মেকিং টি, আই অ্যাম রিডিং আ বুক। এই যে সেন্টেন্সগুলা, এই সেন্টেন্সগুলাতে কি হলো? সাবজেক্ট আমি যার ভিতরে একটা যে কোনো একটা অক্সিলারি আসবে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসবে, এরপর আপনার অবজেক্ট বা এক্সটেনশন বসবে। ক্লিয়ার? এরপরে দেখেন, আপনি যদি 3 নাম্বার সেন্টেন্সে বলেন, তাহলে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। তাহলে আমার প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি? প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি? প্রেজেন্ট পারফেক্টের গঠনটা হলো সাবজেক্ট বসবে, কি বসবে? সাবজেক্ট বসবে। এরপরে হ্যাভ বা হ্যাজের ভিতর থেকে যে কোনো একটা বসবে, হ্যাভ বা হ্যাজের ভিতর থেকে যে কোনো একটা বসবে। তাহলে যদি ইউ হয় তাহলে অবভিয়াসলি এখানে কি বসবে? হ্যাভ বসবে। এরপরে বসবে হলো আপনার V3, কি বসবে? V3। এরপরে আপনার অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। অথবা পরের সেন্টেন্সে দেখেন, শি হ্যাজ গন টু স্কুল অথবা গন টু দ্য স্কুল। তাহলে হ্যাভ বা হ্যাজের ভিতরে বসবে হ্যাজ, কারণ কি? যেহেতু আগে শি আছে, এর জন্য কি বলবে? হ্যাজ। তাহলে শি হ্যাজ V3 গন টু স্কুল বা গন টু দ্য স্কুল। তাহলে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজের ভিতর থেকে একটা, V3, এরপর আপনার অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট পারফেক্টলি তো মানে বোঝা গেল। এরপরে আসতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বসতেছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা কি? এখানে কিন্তু দুইটা ইস্যু আছে। এই দুটো ইস্যু আমি আপনাদেরকে আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসে একটু বুঝাই দেবো। আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা বলি। প্রথমেই বলবে আপনার সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বিন এবং ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এরপরে আপনার সিন্স বা ফর, টাইম, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দেখেন প্রথমেই আছে উই হ্যাভ বা হ্যাজ। যেহেতু উই হ্যাভ বিন ডিসকাসিং, এই যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, উই হ্যাভ বিন ডিসকাসিং দ্য ম্যাটার সিন্স 8 AM, ঠিক আছে। আবার শি হ্যাজ বিন ওয়াচিং আ মুভি ফর 2 hours, তাহলে দেখেন সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বিনের সাথে ভিতর থেকে একটা আসবে, যেহেতু উই আছে তাহলে হ্যাভ বিন, শি আছে, হ্যাজ বিন, ঠিক আছে। তাহলে উই হ্যাভ বিন ডিসকাসিং দ্য ম্যাটার সিন্স 8 AM, শি হ্যাজ বিন ওয়াচিং দ্য মুভি ফর 2 hours। ক্লিয়ার? এইবার এইখানে একটা ছোট্ট একটা কথা আছে যে আপনার কখন সিন্স এবং কখন ফর। আমরা কিন্তু আগের ক্লাসে বলেছি যে সিন্স হলো এক্সাক্ট পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম বলতে এক্স্যাক্টলি কোন সময়টাতে, কোন দিনটাতে, কোন মাসটাতে, কোন বছরটাতে কাজটা শুরু হয়েছে, সেটা হলো সিন্স। অর্থাৎ সকাল 8টা, শনিবার, সোমবার, অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি, অথবা 2024-25, যখন এইরকম একটা নির্দিষ্ট কখন কাজটা শুরু হয়েছে এইটা বলবেন, তখন এটা পয়েন্ট অফ টাইম বা সিন্স অফ টাইম। আর যখন কাজটা কত সময় ধরে চলমান, যেমন 1-2 ঘন্টা, 1-2 দিন, 1-2 মাস, ঠিক আছে, বা দেখা যাচ্ছে 1-2 বছর, যখন এইরকম একটা নির্দিষ্ট কত সময় ধরে কাজটা চলতেছে, কিন্তু কখন শুরু হয়েছে এটা না, কখন শুরু হয়েছে এটা যদি বলেন তাহলে সিন্স দিয়ে, অর্থাৎ এক্সাক্ট পয়েন্ট অফ টাইম, কত সময় ধরে চলমান, অর্থাৎ 1 ঘন্টা নাকি 2 ঘন্টা নাকি 1 দিন নাকি 2 দিন নাকি 2-4 মাস নাকি 2-4 বছর, যখন এইরকম বলবেন তখন আপনার ফর দিয়ে বলবেন। যেমন সিন্স 8 AM, সিন্স সানডে, ঠিক আছে, সিন্স জুন বা সিন্স 2025, হ্যাঁ, এরকম। আর ফর হলো সিন্স যে ফর 2 hours অথবা ফর 2 days, ঠিক আছে, অথবা ফর দেখা যাচ্ছে যে 6 months, ঠিক আছে, অথবা 3 years, এরকম। অর্থাৎ সিন্স হলো পয়েন্ট অফ টাইম এবং ফর হলো পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা যদি এই প্রেজেন্টটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য পাস্ট এবং ফিউচার বোঝাটা কোনো মানে জটিল কিছু না। আপনি জাস্ট এক্সাক্ট পার্থক্যটা কোথায় এই জিনিসটা বুঝলেই আপনি ফিউচার এবং পাস্টটা কিন্তু করতে পারবেন। আমরা একটু উদাহরণে এক্সাক্ট পার্থক্যগুলো দেখাই আপনাদেরকে বোঝাই দিচ্ছি।
আচ্ছা, আমরা এবার কোথায় যাব? পাস্টে যাব। কোথায় যাব? পাস্টে। পাস্ট। আচ্ছা, এখন দেখেন আপনার কিন্তু যখন প্রেজেন্ট ইনডেফিনিট ছিল তখন সাবজেক্টের পরে একটা কি ছিল? V1 ছিল। কিন্তু যখন আপনি পাস্টে যাবেন তখন সাবজেক্টের পরে কিন্তু সাবজেক্ট প্লাস V2। তাহলে হি সেন্ডের V2 কি? সেন্ডের V2 সেন্ট। তাহলে হি সেন্ড মি আ গিফট। বাকি সব কিন্তু ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্লাস এখানে কি বসবে? সাবজেক্ট প্লাস V2। সাবজেক্ট প্লাস V2। তাহলে হি সেন্ট মি আ গিফট। অথবা আই সি, সি এর V2 কি? স। কি? স। তাহলে আই স আ বার্ড। আই স আ বার্ড। তাহলে সাবজেক্ট প্লাস এখানেও কি? V2। তাহলে আপনার এক্সাক্ট পার্থক্যটা কোথায়? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট ছিল V1, আপনার পাস্ট ইনডেফিনিট এসে কি হয়ে গেছে? এটা V2। দ্যাটস ইট। আর কোনো পার্থক্য কিন্তু আপনার পাস্ট ইনডেফিনিটে নাই। এরপরে আপনি যদি পাস্ট কন্টিনিউয়াসে যান তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আপনার পার্থক্যটা কি? আপনার প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল এম ইজ আর এর ভিতর যে কোনো একটা। আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল এম ইজ আর এর ভিতর থেকে যে কোনো একটা এবং ভার্বের সাথে কি একটা আইএনজি। আর পাস্ট কন্টিনিউয়াসে আপনার কি হবে? আপনার ওয়াজ এর ভিতর থেকে যে কোনো একটা আসবে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে শি ওয়াজ মেকিং টি, অথবা আই ওয়ার রিডিং আ বুক। আই ওয়ার রিডিং আ বুক। আর বাকি কিন্তু এই যে ভার্বের সাথে আইএনজি বা অবজেক্ট এক্সটেনশন এগুলো কিন্তু কি সেম। ঠিক আছে। এরপরে আপনি দেখেন যখন আপনি পাস্ট পারফেক্টে যাবেন তখন পাস্ট পারফেক্টের অ্যাকচুয়ালি গঠনটা কি? পাস্ট পারফেক্টের গঠনটা হলো প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? আমার হ্যাভ বা হ্যাজের ভিতরে যে কোনো একটা বস্তু, কিন্তু এখানে একটাই অক্সিলারি আছে, সেটা কি? হ্যাড। তাহলে ইউ হ্যাড, শি হ্যাড। তাহলে ইউ হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, অথবা ইউ হ্যাড গন টু স্কুল, অথবা গন টু দ্য স্কুল। তাহলে আমার এইখানে খালি পার্থক্যটা কি? অক্সিলারি প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্টের ছিল হ্যাভ বা হ্যাজ, এখানে এসে কি হয়ে যাচ্ছে? হ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে। এরপরে আপনার পারফেক্ট কন্টিনিউয়াসে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায়? ওই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল আপনার হ্যাভ বা হ্যাজের সাথে একটা বিন, এইখানে হলো হ্যাডের সাথে একটা বিন। তাহলে উই হ্যাড বিন ডিসকাসিং দ্য ম্যাটার সিন্স 8 AM, অথবা শি হ্যাড বিন ওয়াচিং আ মুভি ফর 2 hours। ক্লিয়ার? তার মানে আপনাকে কিন্তু আমি বারংবার বলতেছি যে আপনার সব মুখস্থ করতে হবে না ভাই। আপনি জাস্ট কোন জায়গাটায় অক্সিলারির পার্থক্য অথবা কোন জায়গাটায় প্রিন্সিপাল পার্থক্য, জাস্ট অতটুকুই মাথায় রাখেন। যেটা আমরা কিন্তু যখন স্ট্রাকচার করেছি তখনও কিন্তু আপনাদেরকে এই কথাটাই বলেছি যে আপনি এক্সাক্ট অক্সিলারি বা প্রিন্সিপালের পার্থক্য যেই জায়গাটা, ওই জায়গাটায় খালি খেয়াল করেন, বাকি সব কিন্তু আপনার কি সেম। এরপরে যদি আমরা সেম জিনিসটা যদি আমরা ফিউচারে যাই, কোথায় যাই? ফিউচারে যাই। তাহলে দেখেন ফিউচারে কি ছিল। দেখেন আপনার কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনিটের সময় V1 ছিল, পাস্ট ইনডেফিনিটের সময় V2, এবং ফিউচার ইনডেফিনিটের সময় শ্যাল বা উইল, এরপর একটা V1। তাহলে দেখেন শি উইল সেন্ড মি আ গিফট, অথবা আই শ্যাল। এখানে শ্যাল বা উইল যে কোনো একটা বসতে পারে। আমরা আগেও বলেছি যে আয়ের সাথে শ্যাল অথবা উইল যে কোনো একটা বসাইলেই হচ্ছে। ঠিক আছে, কিন্তু শ্যাল অন্য আর কারোর সাথে বলবে না। তাহলে আই শ্যাল সি, তাহলে শ্যাল বা উইল এরপরে আপনার কি V1, শ্যাল বা উইল এরপরে কি আপনার V1। তাহলে আই শ্যাল সি আ বার্ড অথবা আই উইল সি আ বার্ড। ক্লিয়ার? এরপরে দেখেন আপনার এইখানে কি পার্থক্যটা? আপনার পাস্ট কন্টিনিউয়াসে ছিল আপনার ওয়াজ বা ওয়্যার, কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে হয়ে যাবে আপনার শ্যাল বা উইল বি। তাহলে শি উইল বি মেকিং টি, অথবা আই উইল বা শ্যাল বি রিডিং আ বুক। আই শ্যাল বা উইল বি রিডিং আ বুক। ঠিক আছে। এরপরে দেখেন আপনার এইখানে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। বাকি সব কিন্তু ঠিক। পারফেক্টে কি আছে? আপনার এখানে শ্যাল বা উইল হ্যাভ। তাহলে ইউ উইল হ্যাভ
কমপ্লিটেড দ্য টাস্ক, অথবা শি উইল হ্যাজ গন টু স্কুল অথবা গন টু দ্য স্কুল। বাকি সব কিন্তু আপনার কি ঠিক আছে, V3 বা অবজেক্ট এক্সটেনশন সব কিন্তু ঠিক আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে আপনার উই উইল হ্যাভ বিন ডিসকাসিং দ্য ম্যাটার সিন্স 8 AM, এবং শি উইল, যেহেতু শি আছে তাহলে কি হ্যাজ বিন, শি উইল হ্যাজ বিন ওয়াচিং আ মুভি ফর 2 hours। ঠিক আছে, তার মানে একেবারে শেষে মোরাল অফ দ্য স্টোরি বা মোরাল অফ দ্য কনটেক্সটে যেটা আসবে সেটা হলো আপনি জাস্ট পার্থক্যটা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বে কি আছে এতটুকু মাথায় রাখলে আপনি স্ট্রাকচারও কোনো সমস্যা হবে না, আপনি একেবারে অ্যাপ্লাইড যেই উদাহরণ, এই অ্যাপ্লাইড উদাহরণও আপনার কোনো কি হবে না, সমস্যা হবে না। ঠিক আছে, সো এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। এবং আমরা এবার কিছু এক্সক্লুসিভ কিছু সেন্টেন্স দিয়ে আপনাদেরকে কিছু সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ কিন্তু আমরা পুরো যে উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা কিছু সলভ দেখলাম। এখন আমরা দেখব যে কিছু দ্বন্দ্ব, সাম এক্সক্লুসিভ সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি কি আমরা অ্যাকচুয়ালি এগুলো খুব সূক্ষ্ম জিনিস, মূলত আমরা এই জায়গাগুলোতে ভুল করি। বা আপনি কম্পিটিটিভ এক্সামে যে দেখবেন যে যারা কোয়েশ্চেনার আছে তারা কিন্তু এই ট্রিকি কোশ্চেনগুলো করে, বা দেখা যাচ্ছে আপনি যখন কথা বলেন বা আপনি যখন লেখেন আপনি এই সেম ভুলগুলো, ছোট ভুলগুলো করেন, বা এই আইডিয়াগুলো আমরা বুঝি না। সো এখন আমরা এই ছোট সূক্ষ্ম জিনিস নিয়ে আমরা একটু কাজ করব, যেন কোনো জায়গায় আপনি লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে বা কোনো কোশ্চেনে যেন মানে ভুল না করেন, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। সো এই জায়গাটুকু খুব সুন্দর করে দেখবেন, এই জায়গাটুকু খুব সুন্দর করে না দেখলে আপনার কিন্তু অনেক জায়গায় ভুল হয়ে যাবে। সো একটু ভালো মতো খেয়াল করেন। ঠিক আছে, সো প্রথমে আপনি একটা সেন্টেন্স দেখেন যে হি ইটস অ্যান অ্যাপেল এবং হি কাট অ্যান অ্যাপেল। আচ্ছা এই দুইটা সেন্টেন্সের বেসিক পার্থক্যটা কোথায় আমাকে একটু বলেন তো। বেসিক পার্থক্যটা দেখবেন যে হি ইটস অ্যান অ্যাপেল এইখানে একটা এস আছে, এবং হি কাট অ্যান অ্যাপেল এইখানে কিন্তু কোনো এস নাই। ঠিক আছে, এখন এইটা কেন? আমরা কিন্তু অলরেডি জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং থার্ড পারসন সিঙ্গুলার এই ক্ষেত্রে একটা ভার্বের সাথে এস বা ইএস হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সে যদি ভার্বের সাথে একটা এস বা ইএস মানে থার্ড পারসন মানে সাবজেক্টে, প্রেজেন্ট ইনডেফিনিট যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে একটা ভার্বের সাথে একটা কি বসবে, একটা এস বা ইএস বসবে, এটা তো আমরা জানি। এখন সেই অনুযায়ী কিন্তু দেখেন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, সাবজেক্ট আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার কি আছে হি, শি, ইট, যে কোনো নাম, আশিক। তো এই যে থার্ড পারসন যে সিঙ্গুলার আছে এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে বসে তাহলে ভার্বের সাথে একটা কি বসে, এস বা ইএস বসে, তাহলে হি ইটস অ্যান অ্যাপেল। তাহলে এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে, রাইট? বাট আমি যদি আপনাকে বলি পরের সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিটে আছে, আপনি কি খুব অবাক হবেন? ব্যাপারটা হলো ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে। ব্যাখ্যাটা হলো দেখেন থার্ড পারসন সিঙ্গুলার ওকে, বাট ভার্বের সাথে কিন্তু কোনো এস বা ইএস নাই। এখন কিছু ভার্ব আছে যার তিনটা ফরমেশনই এক, যেমন কাটারটা কাট, ঠিক আছে, তিনটা ফরমেশনই এক, অর্থাৎ V1 ও যা, V2 ও একই, V3 ও একই। অথবা পুট V1 V2 V3 একই। অথবা রেড, অর্থাৎ এর তিনটা ফরমেশনই কিন্তু কি একই। যখন আমার তিনটা ফরমেশনই একই, তার মানে হির পরেই যখন কাট বসতেছে তার মানে এটা কি V2, তার মানে সাবজেক্ট প্লাস যদি V2 হয় তাহলে ওই সেন্টেন্সটা কিন্তু কি পাস্ট ইনডেফিনিট আছে। কিসে আছে? পাস্ট ইনডেফিনিট আছে। বোঝা গেছে? সাবজেক্ট প্লাস V2, তার মানে সেন্টেন্সটা কিসে আছে? পাস্ট ইনডেফিনিট আছে। তাহলে বোঝা গেল এই সেন্টেন্সটা কেন পাস্ট ইনডেফিনিট হয়েছে। এরপরের দুইটা সেন্টেন্স দেখেন যে আই কাট অ্যান অ্যাপেল অথবা ইউ পুট দ্য বুক
অন দ্য টেবল, এই দুইটা সেন্টেন্স দেখেন, এই দুইটা সেন্টেন্সই কিন্তু একই সাথে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট দুইটা সেন্টেন্সই প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। ব্যাখ্যাটা কি দেখেন, আমরা কিন্তু অলরেডি বললাম যে কাট, পুট, রিড এর তিনটা ফরমেশনই এক। এখন আপনি যখন থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে তো আপনার এস বা ইয়েস লাগতেছে, ঠিক আছে, এস বা ইয়েস লাগতেছে। এখন আপনি যদি এইখানে যদি এই সেন্টেন্সটাকে কোশ্চেন করে যে সাবজেক্ট হলো আই, কাট অ্যান্ড অ্যাপেল যখন আপনি বলতেছেন, তার মানে এইটাকে আপনি ভি অন হিসেবেও কল্পনা করতে পারেন, আবার ভি টু হিসেবেও কি করতে পারেন, কল্পনা করতে পারেন। তার মানে এই সেন্টেন্সটা একই সাথে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। তার মানে যেহেতু এর তিনটা ফরমেশনই এক, তার মানে আয়ের পরে যে কাটটা আছে এটা ভি ওয়ানও কল্পনা করা যায়, ভি টুও কল্পনা করা যায়। সেম গোস টু আপনার পুটের ক্ষেত্রে, যে ইউ পুট দ্য বুক অন দ্য টেবল, এই ক্ষেত্রেও কিন্তু এটা ভি ওয়ান অথবা ভি টু দুইটাই কল্পনা করা যায়, কারণ ও তিনটা ফরমেশনই এক, ঠিক আছে। তাহলে আই কাট অ্যান অ্যাপেল এবং ইউ পুট দ্য বুক অন দ্য টেবল, এই দুইটা সেন্টেন্সই কিন্তু আপনার কি প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। এবং খেয়াল রাখবেন, যেই ভার্বগুলার তিনটা ফরমেশনই এক, সেই ভার্বগুলা কিন্তু গুলার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হবে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, আগের সেন্টেন্সটাতে হি কাট অ্যান অ্যাপেল, এইটাকে যদি আপনি মানে প্রেজেন্ট ইনডেফিনিট করতে হইতো, তখন কিন্তু আপনাকে এখানে কি করতে হইতো, একটা এস লাগাইতে হইতো, একটা এস লাগাইতে হইতো, তখন এটা আবার কি হয়ে যেত, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যেত। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এস না লাগাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা কি পাস্ট ইনডেফিনিট। আর এইখানে আপনি এস ইয়েস লাগান আর না লাগান, যাই করেন না কেন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। কারণ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কিন্তু এস ইয়েস আপনার প্রেজেন্ট ইনডেফিনিট কি লাগে না। আচ্ছা, এরপরে দেখেন আমার দুইটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স দুইটা হলো পাস্টের, কিসের, পাস্টের। আমরা কিন্তু গত ক্লাসেই বলেছি যে যখন এই যে ইন 2024 অথবা ইয়েস্টারডে, যখন অতীতের এরকম একটা নির্দিষ্ট সময় থাকে, কি থাকে, নির্দিষ্ট সময় থাকে। অতীতে যখন এখন একটা নির্দিষ্ট সময় থাকে এবং কাজটা চলমান না বা সময় সাপেক্ষে চলমান না, যখন অ্যাকশনটা হয়েছিল তখনই শেষ হয়ে গিয়েছিল, যখন অ্যাকশনটা হয়েছিল তখনই শেষ হয়েছিল। অর্থাৎ হতে পারে 2024 সাল, ইয়েস্টারডে, অথবা জানুয়ারি, অথবা লাস্ট নাইট। যখন এরকম অতীতের একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে এবং সেইখানে আপনার কাজটা অ্যাকশনটা যখনই শুরু হয়ে যায় তখনই শেষ হয়ে যায়, কোনো চলমান কোনো কিছু বোঝায় না, এই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট হওয়া কি ম্যান্ডেটরি, ওই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিটে হওয়াটা ম্যান্ডেটরি। তাহলে দেখি আমাদের এই সেন্টেন্সটা দুইটা সেন্টেন্সই পাস্ট ইনডেফিনিটে হয়েছে কিনা। তাহলে হি কমপ্লিটেড হিজ এইচএসসি এক্সাম দিতে পারেন, এক্সাম, হি কমপ্লিটেড হিজ এইচএসসি এক্সাম ইন 2024, বুঝা গেছে। আবার আই মেট ইউ ইয়েস্টারডে, তাহলে সাবজেক্ট প্লাস কি ভি2, সাবজেক্ট প্লাস ভি2, পাস্ট ইনডেফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস ভি2। তার মানে অতীতের নির্দিষ্ট একটা সময় যখন উল্লেখ এবং কাজটা যখন চলমান না, অ্যাকশনটা যখন শুরু হয়েছিল তখনই শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে সাবজেক্টের পরেই আপনার ভি2 বসবে, অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিটে হওয়াটা কি ম্যান্ডেটরি, পাস্ট ইনডেফিনিটে হওয়াটা ম্যান্ডেটরি। দুইটা ক্ষেত্রে কিন্তু আমার সেই জিনিসটা কি ঘটে। তবে এইখানে একটা কথা বলে রেখে, আগের ক্লাসেও বলেছি যে আমার যদি অতীতের একটা নির্দিষ্ট সময় উল্লেখ না থাকে তাহলে কি আমি পাস্ট ইনডেফিনিটে করতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আপনি আগের সেন্টেন্সটা দেখেন, এখানে কি আমি বলেছি যে কখন কেটেছি, অতীতের নির্দিষ্ট সময় আছে না, আই কাট অ্যান অ্যাপেল অথবা ইউ পুট দ্য বুক অন দ্য টেবল, এই যে কথা দুটো বললেন, এই কথা দুটো কিন্তু অতীতের কোনো নির্দিষ্ট সময় নাই, কিন্তু তারপরেও এটা পাস্ট ইনডেফিনিটে বলা যাবে। কিন্তু সহজ কথায় যখন অতীতের নির্দিষ্ট একটা সময় আসে এবং অ্যাকশনটা যখন শুরু হয়েছে তখনই শেষ, তখন ওই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিটে হওয়াটাই ম্যান্ডেটরি। আপনি ওইখানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা অন্য কোনো সেন্টেন্সে আপনি সেন্টেন্সটাকে বলতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি, আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে আমরা ছোটবেলায় একটা খুব উদাহরণ দেখতাম যে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল, অথবা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। অর্থাৎ এই যে বিফোর এবং আফটার কেন্দ্রিক, আফটার এবং বিফোর কেন্দ্রিক একটা ঝামেলা কিন্তু আমাদের আছে। অর্থাৎ পাস্ট পারফেক্টে, কোথায় পাস্ট পারফেক্টে এই বিফোর এবং আফটারের ব্যবহারটা আমরা করে থাকি, পাস্ট পারফেক্টে আমরা বিফোর এবং আফটারের ব্যবহারটা করে থাকি। এখন যখন আপনি পাস্ট পারফেক্ট করবেন তখন কিন্তু আপনার বিফোর এবং আফটার একটা কি হয়,
ব্যবহার হয়। তাহলে আমরা আগে সেন্টেন্স দুইটা একটু দেখি, তারপরে আমরা বলতেছি যে কখন আপনি বিফোর, কখন আপনি আফটার ব্যবহার করবেন। দেখেন আই স ইউ, তাহলে সাবজেক্ট প্লাস কি V2, সাবজেক্ট প্লাস V2। আই স ইউ আফটার ইউ হ্যাড কাম, এটা কি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 গেল। তাহলে এইটুকু আছে পাস্ট ইনডেফিনিট, আর এইটুকু আছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আবার আপনি যদি পরের সেন্টেন্সে দেখেন আই হ্যাড সিন ইউ, তাহলে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট। আর ইউ কেম, এটা কি V2, ইউ কেম, তাহলে আপনার পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস V2 পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখেন এইখানে যে জিনিসটা হচ্ছে, প্রথমত আপনি বলেন সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হলো পাস্ট পারফেক্ট, সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট। আচ্ছা, আফটার মানে কি, আফটার মানে পরে, আফটার মানে পরে, আফটার মানে কি পরে, আফটার মানে কি পরে। তার মানে আফটারের পরে যে পাস্ট পারফেক্ট হবে, আফটারের পরে যে পাস্ট পারফেক্ট হবে, এবং আফটারের পূর্বে কি হবে পাস্ট ইনডেফিনিট হবে। আফটারের পরে পাস্ট পারফেক্ট, যেহেতু সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট, সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট, এবং আফটার মানে পরে, তার মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট, তাহলে আগেরটুকু পাস্ট ইনডেফিনিট। এবং বিফোর মানে কি পূর্বে, বিফোর মানে কি পূর্বে, যেহেতু বিফোর মানে পূর্বে এবং সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট, তার মানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, ওই পাশেরটুকু অর্থাৎ অপরটুকু হবে কি আপনার পাস্ট ইনডেফিনিট, অপরটুকু হবে আপনার পাস্ট ইনডেফিনিট। তার মানে আফটার মানে পরে, সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আগেরটুকু পাস্ট ইনডেফিনিট। বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, সেন্টেন্সটা যেহেতু পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরেরটুকু পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ, দেখেন আপনারা এটা কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড ক্লাসেও বলেছি আমরা, যে ভবিষ্যতে যখন কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে কাজটা শেষ করতে হবে, সেই কাজটা আপনি কি দিয়ে করবেন, ফিউচার পারফেক্ট দিয়ে করবেন। ঠিক আছে? যেমন দেখেন আই উইল হ্যাভ ফিনিশড, তাহলে শ্যাল বা উইল হ্যাভ প্লাস V3, আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উইদিন ওয়ান ডে, উইদিন ওয়ান ডে অথবা বাই 2027। অর্থাৎ ভবিষ্যতে দেখেন আপনার কাজটা একদিনের ভিতরে শেষ করতে হবে অথবা 2027 সালের ভিতরে শেষ করতে হবে। যখন আপনার ভবিষ্যতে নির্দিষ্ট একটু সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে, তখন সেন্টেন্সটা হবে আমার কি ফিউচার পারফেক্টে যাবে। অথবা দেখেন হি উইল হ্যাভ ইটেন, হি উইল হ্যাভ ইটেন, তাহলে উইল প্লাস হ্যাভ প্লাস V3 বাই 5 PM, যে সে বিকাল 5টার ভিতরে কি করবে, খাবার খাবে বা খাবার গ্রহণ করবে। তাহলে যখন আপনার ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কাজটা করতে হবে, তখন আপনি কিসে বলবেন, ফিউচার পারফেক্টে বলবেন। আর অন্যথায় যদি আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা শেষ করতে না হয়, কাজটা যদি চলমান না থাকে বা সময় সাপেক্ষে চলমান না থাকে, তখন আপনি কি ফিউচার ইনডেফিনিটে বলবেন। ঠিক আছে? এই হলো ওভারঅল, আপনি এই দ্বন্দ্বগুলো একটু দেখে রাখেন, আগে যা করিয়েছি সব দেখে রাখেন আপনারা, তাহলে আপনাদের টেন্স কেন্দ্রিক যেই প্রবলেমগুলা, এই প্রবলেমগুলা কিন্তু হবে না। এবং আশা করি আপনারা এই দুইটা ক্লাস দেখার পরে টেন্স সম্পর্কে আপনাদের একটা প্রপার একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে। আপনারা কথা বলতে, লিখতে, যে কোনো জায়গায় অথবা কোনো একটা আর্টিকেল পড়ে বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে ভাইয়া বা স্যার এই প্রবলেমগুলো আমাদেরকে একটু বলে দেন, আমরা এই জায়গাগুলোতে বুঝতেছি না, বা অমুক আইডিয়াটা বা টপিকটা আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলেন, তাহলে আমরা সেই জায়গাগুলোতে আপনাদেরকে আরেকটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এই ক্লাসগুলো দেখেন এবং পরবর্তী ক্লাস পর্যন্ত ওয়েট করেন। আশা করি আপনারা সামনে ঈদ, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী ক্লাসের জন্য কি করেন, অপেক্ষা করেন। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।